আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নিউজ টিভি প্যারিস থেকে বলছি। এটি আসলে প্যারিস রাষ্ট্র নয়, প্যারিস সিটি। এটি ইনল্যান্ড এম্পায়ারের একটি বিখ্যাত সিটি। এই সিটির একটি হাই স্কুলের ভেতর বনফুল বঙ্গীয় সংগঠনের পয়লা বৈশাখের প্রোগ্রাম। এই প্রোগ্রামে স্থানীয় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিকে একসাথ করার সুযোগ পেয়েছেন বা একসাথ করতে পেরেছেন আমাদের সার্বজনীন নেতা এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং ডক্টর মোয়াজ্জেম হোসেন, এবং তার সাথে এই অনুষ্ঠানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আমাদের সকলের সুপরিচিত জনাব বশির আতাহার। অনুষ্ঠানের প্রথমেই শিশু, কিশোর এবং তরুণীরা সবাই সদল বলে এবং সমস্বরে গিয়েছিলেন এসো এসো হে বৈশাখ। বৈশাখ বরণের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সান বার্নার্ডিনো তথা ইনল্যান্ড এম্পায়ারের এই সমস্ত এলাকায় প্রথমবারের মতো 1419 সালকে বরণ করে নিল। এই বরণের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারলাম আমরা এই প্রবাসে এসেও বাংলা ভাষা, বাঙালি জাতি এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি বাংলা সংস্কৃতিকে। বাংলা সংস্কৃতির বাংলা গানের সাথে তালে তালে নৃত্যে তাল মিলিয়েছেন আমাদের এখানকার বিশিষ্ট শিল্পীরা। কবিতা পড়েছেন স্থানীয় কবি এবং লেখকরা, এবং অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে এসেছেন অনেক পণ্য, শাড়ি এবং মিষ্টি খাবার, ঝালমুড়ি, ঐতিহ্যবাহী বাংলা চটপটি সমস্ত জিনিস নিয়ে বেশ সুন্দর পসরা সাজিয়েছেন আমাদের গৃহবধূরা। সব মিলিয়ে বনফুল এবার সবাইকে চমক লাগাবার মতো একটি অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন। আর বনফুলের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমরা নিজেদেরকেও গৌরবান্বিত মনে করছি। কবিগুরু রবীন্দ্রনাথের দেশ বাংলাদেশ, নজরুলের দেশ বাংলাদেশ, জীবনানন্দের দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশের সেই বর্ষবরণের, বাঙালি বর্ষবরণের যে প্রাচীনকালীয় ধারা, সেই ধারা থেকে একটু ব্যতিক্রমভাবেই আজ এখানে উপস্থিত হয়েছেন। কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন
আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলাদেশ নিউজ টিভির থেকে বলছি। আপনারা জানেন আমরা একটা বিতর্ক শুরু করেছি, ভারত বাংলাদেশ যৌথভাবে কিছু করা যায় কিনা। বিতর্ক শুরু করেছে আমাদের এক বন্ধু, বিশিষ্ট সাংবাদিক, ভারতীয় সাংবাদিক বলা হয়, বিপ্লব পাল। তো সেখানে উনি বলেছিলেন বাংলাদেশ, পশ্চিমবাংলা, আসাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ইংল্যান্ড, আমেরিকা এবং করাচি এছাড়া আরব দেশগুলি সহ বিশাল বাঙালি জনগোষ্ঠী রয়েছে। কোনো সিনেমা শিল্প যদি এই সমস্ত মার্কেটটাকে বিস্তৃত করা যায় তাহলে সিনেমা শিল্পীর দ্বারায় বাংলাদেশের অবস্থা হয়েছে গত বছর 5 যাবৎ 900 সিনেমা হল ছিল বাংলাদেশে, তার 600 বন্ধ হয়ে গেছে। 300-র অবস্থা খুব করুণ, কেউ সিনেমা হলে যায় না। এমন একদিন আসবে যখন কোনো দেশের মধ্যে ভিসা থাকবে না এবং আমরা উদারভাবে বাণিজ্য করতে পারবো। অবাধে বর্ডার একটা আছে বটে, কিন্তু বর্ডার থাকবে, অবশ্যই লিখিতভাবে বর্ডার থাকবে, যেমন ইউরোপে আছে ওরকম থাকবে, কিন্তু আমরা একজনের সাথে আরেকজনের বাণিজ্য করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এরকম তো হতেই পারে এবং এটা হওয়া উচিত। ছোট ছোট থাম্বি টিলা, যেটা বাংলাদেশের অংশ। হ্যাঁ, যেমন ধরেন জিপিএস যদি চালু হয় তাহলে দেখাবে এবার বাংলাদেশ চলে এসছে, এরকম আর কি। হয়তো আপনি চালাচ্ছেন গাড়ি কিন্তু বুঝতে পারছেন না এটা কি ভারত নাকি বাংলাদেশ। হ্যাঁ, জিপিএস বলে দিল। হ্যাঁ, কিন্তু আমাদের রাজনৈতিক সার্বভৌমত্ব থাকবে, আমাদের বর্ডারের লোক থাকবে, তখন আর লোক এত রাখার দরকার নেই। তার কারণ আমাদের ওই জিওগ্রাফিতে, মানে আমাদের কাগজে কলমে বর্ডার থাকলেই হবে, কারণ এছাড়া দরকার না। আমি কালকের কথা বলছি না, এটা মেবি আরো 50 বছর লাগতে পারে, তবে এরকম হবে, এটাকে ঠেকানো যাবে না। তুই ছাড়া এই জীবন আমার বড়ই অসহায়, তোর ছোঁয়াতে ফুল ফুটেছে মনের বাগিচায়। তুই ছাড়া এই জীবন আমার বড়ই অসহায়, তোর ছোঁয়াতে ফুল ফুটেছে মনের বাগিচায়। তুই ছাড়া এই জীবন আমার বড়ই অসহায়, তোর ছোঁয়াতে ফুল ফুটেছে মনের বাগিচায়। জেগেছি তোকে ভেবে ভেবে কেঁদেছি, তোর স্বপ্ন দেখে মরেছি তোর কথা জাদুতে। এই আগুন জ্বলে রে আমার অন্তরে, একবার তুই দেখে যা না রে। এই আগুন জ্বলে রে আমার অন্তরে, একবার তুই দেখে যা না রে। মন আকাশে মেঘ জমেছে তোর বিরহের যন্ত্রণায়, পথের পানে চেয়ে আছে আসবে কবে সে আশায়। মন আকাশে মেঘ জমেছে তোর বিরহের যন্ত্রণায়, পথের পানে চেয়ে আছি আসবে কবে সে আশায়। জেগেছি তোকে ভেবে ভেবে কেঁদেছি, তোর স্বপ্ন দেখে মরেছি তোর কথা জাদুতে। এই আগুন জ্বলে রে আমার অন্তরে, একবার তুই দেখে যা না রে। এই আগুন জ্বলে রে আমার অন্তরে, একবার তুই দেখে যা না রে। চোখের জলে বুক ভেসে যায়, এ হৃদয়ে উঠলো ঝড়। প্রশ্ন জাগে মনের মাঝে, আমাকে তুই করলি পর। চোখের জলে বুক ভেসে যায়, এ হৃদয়ে উঠলো ঝড়। প্রশ্ন জাগে মনের মাঝে, আমাকে তুই করলি পর। জেগেছি তোকে ভেবে ভেবে কেঁদেছি, তোর স্বপ্ন দেখে মরেছি তোর কথা জাদুতে। আগুন জ্বলে রে আমার অন্তরে, একবার তুই দেখে যা
আমি জার্মানি থেকে ঢুকে গেছি, ঢুকে যাই কখন যে ফ্রান্সে চলে গেছি আমি জানি না। তো পুলিশ স্টেশন আমাকে বলছে তুমি তো বর্ডার ক্রস করেছো, তুমি কত 40 মাইল চলে এসছো ফ্রান্সের ভিতরে, তুমি কিন্তু জার্মানিতে, তুমি কোথায় যাবে? আমি জার্মানিতে বেড়াতে আসছি, আমি আমেরিকার নাগরিক, বাংলাদেশ আমার বোন, তো তুমি কি জার্মানিতে যেতে চাও, ফ্রান্সে যেতে চাও তো যাও, তো আমার একটা পারমিশন দিয়ে দিই, তুমি চলে যাও। আমি কিন্তু যাবো না, না গেলে তাহলে ঘুরে টুরে ফিরে যাও। এটা হলো পুলিশের হাইয়েস্ট অথরিটি বললো যে না গেলে তোমার যেখানে দেখতে আজকে থাকতে চাও হোটেল টোটেল থাকো থেকে তোমাকে ফিরে যেতে হবে, আর যদি থাকতে চাও একাদিন দিই তাহলে আমি তোমাকে একটা পারমিশন দিয়ে দিই। এই হচ্ছে বর্ডারের নিয়ম। আর ভবিষ্যতে হয়তো পারমিশনের দরকার হবে না, কারণ কার কি দরকার একটা পারমিশন দেওয়া না, বাস একই তো কথা, তাই না? তো এখন কথা হলো যে এগুলো আস্তে আস্তে হবে, কারণ মানুষ আস্তে আস্তে, মানুষের বুদ্ধি বাড়ছে। আর বাংলাদেশের যারা পলিটিশিয়ান বা আমরা যারা বাঙালি জনগণ, আমাদের একটু স্মার্ট হতে হবে। ব্যবসার ব্যাপারে কিন্তু ওইসব করলে হবে না যে শত্রুর সাথে ব্যবসা করবো, শত্রুর সাথে আরো বেশি ব্যবসা করা উচিত আমার মতে, কারণ যদি পয়সা বানাতে পারি তাহলে খারাপ কি? চীনের একবার প্রবলেম হয়েছিল, চীনে যখন আমাদের আমেরিকার সাথে চুক্তি হলো, দেউ শাওপিং চীনের প্রেসিডেন্ট বলেছিলেন যে বিড়াল সাদা নাকি কালা ওদি আমার দরকার নাই, বিড়ালে ইঁদুর ধরে কিনা। তো বর্ডার কার কোনটা সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হলে টাকা আসে কিনা। তুমি ছবি বানায় যদি টাকা আসে বা কোনো মাল যদি ভারতে বিক্রি করে টাকা আসে সেই দিকে যাওয়া উচিত। আর তাছাড়া আপনি নিশ্চয়ই মানে লক্ষ্য করেছেন এই যে ন্যাফতা, এই যে আমেরিকা, তারপরে কানাডা মিলে যে ব্যবসাটা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে দেশে শ্রমিক এর সস্তা সেখানেই ব্যবসাটা চলে যাচ্ছে সেখানে। কাজেই আমাদের খুব সুবিধা যদি বাংলাদেশের সাথে ভারতের যদি সম্পর্ক আস্তে আস্তে বাড়তে থাকে, যতই ভারত আজকে মনে করেন যে একটু পয়সাপাতি ব্যাপারে হয়তো টাইট বা আগেকার অভ্যাস অনুসারে হয়তো কিছু করছে, আমরা অভ্যাস অনুসারে তাদের বিরোধিতা করছি, কিন্তু আলটিমেটলি টিকবে না। এবং যেহেতু আমি মনে করি ভারতের যে 400-500 মানে $1 বিলিয়ন লোকের মার্কেট আছে, সেটা আমাদের দরকার এবং এটা আমরা পাবো। তার কারণ তাদের ব্যবসায়ীরাই আমাদের থেকে জিনিস কিনে ওখানে বিক্রি করবে, তার কারণ তাতে তাদের বেশি লাভ হবে। এবং আর ভারতও আজকাল এমন এমন ব্যবসা করছে, অনেক ব্যবসা ছেড়ে দিচ্ছে তারা, সেটা আর করতে চাচ্ছে না। সেই ব্যবসাগুলো যদি বাংলাদেশ করে তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। 50 বছর যেমন ধরেন গার্মেন্টসের ব্যাপারে ওরা খুব একটা সুবিধা করতে পারছে না এবং ওরা খুব মনোযোগ দিচ্ছে না, ওরা সফটওয়্যার বিভিন্ন হাইটেকে যাচ্ছে, গার্মেন্টসের দাম বেশি পড়ে গেছে। হ্যাঁ, এখন গার্মেন্টসে বাংলাদেশ গত বছর আয় করেছিল $18 বিলিয়ন, ভারত মাত্র আয় করেছে $12 বিলিয়ন। তার মানে বাংলাদেশ ভারত থেকে এগিয়ে গেছে, সেই জন্য হ্যাঁ দাম কম পড়ে সেই জন্য। আর তাছাড়া বাংলাদেশের আর একটা কেন বলেন, কেন বাংলাদেশ এগিয়ে গেছে, কারণটা দেন। তার যদি তুমি থাকো না পাশে, মৌন তারা কিশোর ভাসে বাতাসে। ও যদি তুমি থাকো না পাশে, একই রাশি কালো মেঘ আসে মন আকাশে। তুমি খুঁজে দেখো তোমারই মনে খুব গভীরে, তুমি ভেবো না তো একাকী আছি তোমাকে ছেড়ে। যদি তুমি থাকো না
একটা হচ্ছে বাংলাদেশে শ্রমিকের যে বেতন ভারতের তুলনায় অর্ধেক। অর্ধেকের কম। আচ্ছা, এটা গেলে এক। আর 2 নম্বর, বাংলাদেশ লিস্ট ডেভেলপ কান্ট্রি আর ভারত হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। তা লিস্ট ডেভেলপ কান্ট্রির কতগুলো সুবিধা আছে। ট্যাক্স কম, এখানে কিছু জিনিসপত্র কিনতে ট্যাক্স কম হয়, আবার অন্য দেশে যখন জিনিস পাঠাই আমরা তখনও ট্যাক্স সুবিধা পাওয়া যায়, যেটা ভারত পাবে না। সেই জন্য ভারতের জিনিস যদি বিক্রি হয় তাহলে সেই জিনিস আমেরিকান মার্কেটে যেই দামে বিক্রি হবে আমাদের জিনিস তার চেয়ে কম দামে বিক্রি হতে পারে। তো সেই জন্য আমেরিকানরা ভারত থেকে না কিনে বাংলাদেশ থেকে কিনবে যদি কোয়ালিটি এক হয়। আর কোয়ালিটির জন্য আজকাল আর তেমন কোনো চিন্তা নেই, তার কারণ যেসব বড় বড় কোম্পানিগুলো জিনিস কিনে তাদের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বাংলাদেশেই থাকতে পারে এবং তাদেরকে আমরা কয়েক হাজার ডলার বেতনও দিতে পারি, কোনো অসুবিধা নেই, তাতে তাদের আমাদের ব্যবসা ভালো হবে। তারপর আমরা তাদেরকে বলবো যে দায়িত্ব তো তোমাদের, তোমরাই দেখে নিচ্ছ, তোমরাই পাঠাচ্ছ, কাজী এখন মাল পাঠালাম, পয়সা তো দিতেই হবে আমাদেরকে, তাই না? কাজী কোয়ালিটি এখন আর কোনো ব্যাপার না, কারণ আমরা ওই কোয়ালিটি ম্যানেজারটা বিদেশ থেকে আনছি আর সব লোকগুলো বাংলাদেশি যারা তাদেরকে ট্রেনিং দিচ্ছে, আর দুনিয়ার বেস্ট মেশিন আমরা ইউজ করছি, দুনিয়ার বেস্ট র মেটেরিয়াল ইউজ করছি। সুতরাং আর ডিজাইন তো তোমাদের, আমরা তো বানাইনি, তোমরা যে ডিজাইন। তাহলে প্রিয় দর্শক, বাংলা টিভির আমরা দুজন আছি, আমাদের সিইও, আমি আছি ম্যানেজিং ডিরেক্টর, দুজনে আমরা কি একমত হতে পারি? একমত হতে পারি যে ব্যবসার ক্ষেত্রে ওসব করলে চলবে না। ব্যবসা ব্যবসায়ী, ব্যবসার এখানে কোনো পলিটিক্স আনা যাবে না। আর তাছাড়া আমাদের এখন সারা দুনিয়া বাংলাদেশের উপর তাকিয়ে আছে, কারণ এত চিপ লেবার এবং এত অর্গানাইজড, এত হিউজ নাম্বার অফ লেবার কোনো দেশে পাওয়া যায় না। আচ্ছা, আমার বিভাগে আপনি কনক্লুড করেন এখানে। সেই জন্য বাংলাদেশ আসলে যারা বাংলাদেশের জনগণ তাদের প্রতি আমাদের অনুরোধ, পলিটিশিয়ানদের বলে তো কোনো লাভ হবে না, তো অনুরোধ যে আমাদেরকে আরো স্মার্ট হতে হবে এবং সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে আছে, এই জন্য তারা আমাদের মার্কেটটা ইউজ করতে চায়। তো ইউজ করতে তাদের দিতে হবে এই জন্যই যে তারা বড় বড় ইনভেস্টমেন্ট এখানে করবে, বিরাট চাকরি সৃষ্টি হবে এবং আমরা যদি এই পলিসি নিই তাহলে আমার মনে হয় 10 বছর থেকে আগামী 20 বছরে বাংলাদেশের লোক পাওয়া যাবে না জবের জন্য। আচ্ছা, যেটা ইন্ডিয়াতে হচ্ছে, তারা এনাফ ইঞ্জিনিয়ার পাচ্ছে না, তারা প্রতি বছর 20,000 ইঞ্জিনিয়ার তৈরি করে, তারপরও তাদের ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না। এটা যেহেতু আমি ইঞ্জিনিয়ারের খবরটা জানি, অন্যান্য সেক্টরে বলে একই খবর। ঠিক বাংলাদেশেও এই অবস্থা হবে, কারণ বাংলাদেশ এখন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক শ্রমিক যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দর্শক আমরা একমত হচ্ছি, আমরা দুজনই যে আমরা মনে করি যে বাংলাদেশ দরকার, ভারতীয় বিশাল মার্কেট, তাহলে বাংলাদেশের অর্থনীতি উন্নত হবে। আর ভারতের দরকার বাংলাদেশের জনগোষ্ঠী, যেখানে চিপ লেবার। এই করে বাংলাদেশের যে, আর বাংলাদেশের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালিরা, সেখানে আমাদের প্রোডাক্ট গেলে বাঙালিরা যদি কিনে বা কেনার মতো অবস্থা সৃষ্টি করা যায়, হিন্দি ছবি যেমন করতে পেরেছে, হিন্দি ছবি ঘরে ঘরে দেখছি, তাহলে যেটা হবে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, এই বলে আমরা একমত হচ্ছি নাকি? হ্যাঁ, তবে এখানে একটা বলে রাখি যে বাঙালিরা যেসব দেশে আছে তারাই শুধু আমাদের জিনিস কিনছে, কথাটা তা না। যেমন আমেরিকাতে আমরা আছি, এই বিভিন্ন শার্ট প্যান্ট কিনতে গেলে দেখি মেড ইন বাংলাদেশ, তাই না? সেটা আছে, ওই যে যেমন মুভি ইন্ডাস্ট্রিটা বসতে পারে। হ্যাঁ, মুভি ইন্ডাস্ট্রি হলো ওটা তো ভাষা ভিত্তিক বা কালচারাল ভিত্তিক, তখন অটোমেটিকলি বাংলাদেশিদের বা বাংলা কিছু সমস্যা আছে যে 900 হলে 600 বন্ধ হয়ে গেল কেন? সেটা তো আমি আপনাকে একটু আগেই বললাম যে সেটা হচ্ছে যে সেটা আমার মনে হয় না যে এই সিনেমা দেখার প্রবণতা কমে গেছে, তবে সিনেমা দেখার হলে গিয়ে দেখার প্রবণতা কমে গেছে, কারণ বহুত মানুষেরই ঘরে বসে সিনেমা দেখার সুবিধা রয়েছে। তাহলে সিনেমাগুলো এইভাবে করতে হবে, হিন্দি স্টাইলে বা হিন্দির কাছাকাছি স্টাইলে। হিন্দি স্টাইলে আমি বলবো না, আরো উন্নত মানের করতে হবে, যাতে নাকি মানুষজন গ্রহণযোগ্যতা বাড়ে। আর দুদিন ভাষায় করলে আরো ভালো, অন্য ভাষায় করলে তা আরো সুবিধা, কারণ সেই ভাষার লোকরা বুঝতে পারবো। যেমন আমাদের হিন্দি সিনেমা অনেক সময় বাংলায় ডাবিং করে, তাই না? তারপর আমরা সেটাও দেখি। তো কনক্লুড করে এখানে আমরা শেষ করছি। তো আমরা আজকে এখানেই শেষ করছি। তবে বাজারের ব্যাপারে এখানে ধর্ম বা রাজনীতির কোনো কিছুর স্থান নেই। যেখানে ব্যবসায়ীদের একটাই মটো থাকে, যেখানে লাভ হবে সেখানেই তারা টাকা ইনভেস্ট করবে।
আজকে যদি বাংলাদেশের লেবার যদি চিপ হয়, তাহলে ভারতের যারা ইনভেস্টার তারা ভারতে ইনভেস্ট না করে বাংলাদেশেই করবে। এটাই দুনিয়ার নিয়ম, আগে ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং এখনও আছে। সুতরাং আপনারা একটু স্মার্ট হন এবং আপনাদের মনের থেকে এই জিনিসগুলো ঝেড়ে ফেলেন যে ব্যবসার কথা বলতে গিয়ে ধর্ম বা অন্য কিছু টাকা পড়ার মানে না, বেসবেন না, নাকি টাকা পড়ার মানে না, টাকা আসলেই হলো। টাকা আসলেই হলো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখানোর জন্য। আচ্ছা। এটা হচ্ছে বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ। অঞ্জনা, ও অঞ্জনা, কত যে কষ্টে আছি, না মরে বেঁচে আছি, অন্তরে তবু আছে বিশ্বাস, যেন তোমারই মুখটি দেখে শেষ হয় এই নিঃশ্বাস। এ কত যে কষ্টে আছি, না মরে বেঁচে আছি, অন্তরে তবু আছে বিশ্বাস, যেন তোমারই মুখটি দেখে শেষ হয় এই নিঃশ্বাস। অঞ্জনা, অঞ্জনা, আমার অঞ্জনা, তুমি কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না, রে কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না। দিনের পরে রাত আসে, আর রাতের পরে দিন, প্রথম দিনের স্মৃতি তবু হয় না যে মলিন। দিনের পরে রাত আসে, আর রাতের পরে দিন, প্রথম দিনের স্মৃতি তবু হয় না যে মলিন। কথা ছিল দুজন মিলে কাটাবো জীবন, চোখের আড়াল হব না কেউ, না এলে মরণ। সেই শপথের কথা তোমার মনে কি হয় না? সেই শপথের কথা তোমার মনে কি হয় না? মনে রেখো অঞ্জনা, তুমি কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না, রে কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না। আমার প্রেম সত্যি হলে ফিরে পাবো একদিন, এক জীবনে শোধ হবে না ভালোবাসার ঋণ। এ আমার প্রেম সত্যি হলে ফিরে পাবো একদিন, এক জীবনে শোধ হবে না ভালোবাসার ঋণ। সারা জীবন তুমি শুধু অবহেলাই দিলে, এত কষ্ট দিয়ে আমায় জানি না কি পেলে। হায় মরণের কালেও তুমি দেখা কি দেবে না, হায় মরণের কালে তুমি দেখা কি দেবে না। মনে রেখো অঞ্জনা, তুমি কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না, রে কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না। কত যে কষ্টে আছি, না মরে বেঁচে আছি, অন্তরে তবু আছে বিশ্বাস, যেন তোমারই মুখটি দেখে শেষ হয় এই নিঃশ্বাস। অঞ্জনা, অঞ্জনা, আমার অঞ্জনা, তুমি কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না, রে কষ্ট দিলেও এই পিড়িতে নষ্ট হবে না। আমার বুকের মাঝে কি বেদনা আমি শুধু বুঝি,
তাই স্মৃতির দুয়ার খুলে আজো অঞ্জনাকেই খুঁজি, আমার অঞ্জনাকেই খুঁজি। অঞ্জনা, আমার অঞ্জনা। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি।